হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গভীর রাত, খান ভিলার সবাই ঘুমিয়ে কাঁদা, শুধুমাত্র দুজন ব্যক্তি ছাড়া। দুজন মানবীর চোখে ঘুমের ছিটে ফোঁটাও নেই। তারা আছে তাদের রাজ্যের চিন্তায়। আরিমা বিছানায় শুয়ে আছে, সারা ঘর অন্ধকার, এমনকি ড্রিম লাইটটাও আজকে নিভানো। দৃষ্টি তার সিলিং এর উপর। যদিও কোথাও আলোর রেশ অবধি নেই, তবুও তার তাকিয়ে থাকতে ভালো লাগছে। আচ্ছা, সে কি খুব বড় অপরাধ করেছিল? তার তো মনে হচ্ছে না সে কোনো বর্ষর অপরাধ করে ফেলেছে যার দরুন ফায়ান তাকে এভাবে অপমান করবে। সে কি এতই তুচ্ছ নাকি? ভেবেছেন কি নেতা সাহেব, আপনি আমাকে অপমান করবেন, মারবেন, তাতে আমি গুটিয়ে যাব, বাসা থেকে বেরিয়ে যাব? উহু, এরকম ভাবলেও কিছু করার নেই আমার। আপনি আরিমাকে চিনতে পারেননি। আপনি আমাকে যা দিয়েছেন তার থেকে দ্বিগুণ ফেরত দিব আমি আপনাকে। আরিমা হাসল, তার উচ্চস্বরে হাসতে ইচ্ছে করছে। হাসতে হাসতে আরিমা হঠাৎ ডুকরে কেঁদে উঠল। তার নেতা সাহেব ওই ইলিশ মাছের, সেটা ভাবতেও গা জ্বলে যাচ্ছে তার। আরিমার ভাষ্যমতে নিজের বাড়ির একজন সুপুরুষ কেন অন্যদিকে নজর দিবে? আর সেটা যদি হয় তার ক্রাশ, এটা তো সে হতেই দেবে না। কত শখ, প্রেম ছোটাচ্ছি তোদের, এমন কলকাঠি নাড়ব, নেতা সাহেবও নিজের শাস্তি আর তার জায়গা বুঝে নিবে, সাথে ইলিশ মাছও ভাজা ভাজা হয়ে যাবে। তখন মনের সুখে বসে বসে গিলবে আরিমা। এদের ঢং দেখে আর বাঁচি না। সৌহার্দ্য ফায়ান খানের রুচি এই, ছি, এর থেকে তো পাশের বাসার বিলকিস আন্টি ঢের ভালো। প্রেম করে বিয়ে করেছে এক মুচিকে। আহ, কত ভালোবাসা তাদের, দেখলেই আরিমার প্রাণ জুড়িয়ে যায়। কালকে থেকে আমার মিশন শুরু। আগে আগে দেখো হোতা হে কিয়া। ফায়ান কফির কাপ টেবিলের উপর রেখে কিছু ফাইল দেখছে। আর মাত্র কদিন, তারপরেই ভার্সিটির নির্বাচন শুরু। কালকে একবার ভার্সিটি গিয়ে স্টুডেন্টদের সাথে সাক্ষাৎ করতে হবে। যদি স্টুডেন্টরা তার পাশে না থাকে তাহলে নিশ্চিত হার। যদিও ফায়ান হারের চিন্তা একদম করে না। এটা তার লাইফস্টাইলের সাথে যায় না বলা চলে। ফোন হাতে নিয়ে ডাটা অন করতেই টুংটুং করে কয়েকটা নোটিফিকেশন আসল। ফায়ান সেদিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আওড়াল, ইলিশা জামান, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নিজের কার্য হাসিল করতে তোমার মতো ন্যাকামো পাবলিকের কত ঢং সহ্য করতে হয় আমার। খালি একবার নির্বাচনটা শেষ হোক, তোমার জায়গা হবে মাটির নিচে। বলেই ফায়ান হেসে দিল, কিন্তু হাসিটা তার বেশিক্ষণ ঠোঁটের কোণে স্থায়ী হল না। আরিমার কথা মনে পড়ে গেল। ইস, মেয়েটার সাথে একটু বেশি রুড বিহেভ করে ফেলেছে সে, কালকে সরি বলতে হবে। একটু মাথা ঠান্ডা করে নিজের রাগটা কমা ফায়ান, তোর থেকে এসব আশা করা যায় না। শেষ কিনা আরুর সাথে এরকম করলি তুই? না জানি এই ধানিলঙ্কা কালকে আমার সাথে কি করে। ভার্সিটির ক্লাস শেষ করে আরিমা বেরিয়ে এলো ক্লাস রুম থেকে। তারপর কৃষ্ণচূড়া গাছের নিচে বসে ভাবতে লাগল কি করা যায়, কিভাবে নেতা সাহেবকে নিজের ফাঁদে ফেলা যায়। নেতাকে জব্দ করতে পারলে ওই ইলিশ মাছ সহ জব্দ হয়ে যাবে। কিরে ভেড়ার বাচ্চা, এখানে বসে বসে কি ভাবিস? আফ্রিদের কথায় আরিমা সাড়া দিল না। এতে আফ্রিদের ভারী রাগ হল। মেসেঞ্জারেও কেউ যদি তার রিপ্লাই না দেয় অথবা লাস্ট মেসেজ সিন না করে, সে ব্লক দিয়ে সোজা আইডিতে রিপোর্ট মেরে দিয়ে আসে। আর এদিকে তার বান্ধবী তাকে গ্রাহ্য করে না। একে রিপোর্ট কিভাবে মারবে? শুনতে পাচ্ছিস তুই, প্রিন্সিপাল স্যার সবাইকে মাঠে জড়ো হতে বলেছে। কেন? আরিমার জবাব পেয়ে আফ্রিদ খুশি হল। যাক, একটা উত্তর দিয়েছে। তোর নেতা সাহেব নাকি কিসের ভাষণ দিবে। আয় চল, না হলে টাকলু প্রিন্সিপাল আমাদের মাথা ন্যাড়া করে টাকলু বানিয়ে দিবে। বাকিরা গেছে? জবিমা, আমি শুধু আপনাকে ডাকতে এসেছি। অনুগ্রহপূর্বক যদি আমার সাথে এসে আমার চুলগুলোর জীবন বাঁচাতেন। আফ্রিদের খুঁচানো মূলক কথায় আরিমা তার পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিল। আফ্রিদ পিঠে হাত দিয়ে বেঞ্চে বসে পড়ল। উফ, চিকনি হলে কি হবে, হাতের জোর কিন্তু জোশ। না জানি ফায়ান ভাইয়া কিভাবে এতগুলো থাপ্পড় খেয়ে ঠিক ছিলেন। আরিমা যেতে নিয়েও পিছু ফিরে তাকালো আফ্রিদের দিকে, তারপর কণ্ঠে ঝাঁজ মিশিয়ে বলল, আসবি নাকি আরেকটা দিব? নেতার সাথে তোর তুলনা করিস না। উনি যদি হনুমান হন, তুই হলি মৌমাছি। আফ্রিদ আরিমার পিছু যেতে যেতে বিড়বিড় করে বলতে লাগল,
মৌমাছিই ভালো, টুকুস করে কামড় দিয়ে আবার উড়ে চলে যাব। কেউ ধরতেই পারবে না। হ্যাঁ, একবার ধরতে পারলে জীবন নিয়ে ফিরে আসার চান্স নেই। সো চুপ থাক। আফরিদ কপালে হাত দিল, এ মেয়ে আসতে বললেও শুনে ফেলে। কি খরগোশের মতো কান রে বাবা। মাঠের মাঝখানে সব স্টুডেন্টরা এসে জমা হয়েছে, এক কোণে একটা স্টেজ বানানো হয়েছে যেখানে নানা রকম ফুল দিয়ে সাজিয়ে রেখেছে স্টুডেন্টরা। এসব দেখে আরিমা মুখ বাঁকাল। কোথাকার কোনো নেতা ফেতা এদের জন্য আবার স্টেজ সাজাতে হয়? স্টেজ না তো যেন বাসর ঘর। ফারহা আরিমার দিকে চোখ পাকিয়ে তাকালো, এতে আরিমার কোনো হেলদোল নেই। বরং সে ফারহাকে রাগাতে আবার বলে উঠল, আমার দিকে ওভাবে তাকাবেন না ভাইয়া, কি পারি? আমি আপনার ক্রাশ নই। আরিমার কথা শুনে সিমরান আর বেলা যেই উচ্চস্বরে হেসে উঠবে তার আগেই শুভ আর মনির তাদের মুখ চেপে ধরল। পাগল তোরা, একবার নেতার কানে এসব গেলে আস্ত রাখবে না তোদের। উনাকে ভয় পায় কে? হু ইজ হি? কালকে মার খেয়ে আজকে উনার পরিচয় ভুলে বসেছ? বাহ। হঠাৎ অন্য কারো কণ্ঠ শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতেই চকিতে তাকাল আরিমা। তারপর সামনে ইলিশাকে দেখে তার মুখের রং বদলে গেল। ইচ্ছে করছে এটাকে এখানেই মেরে পুঁতে দিতে। ওমা, বলিউডের নায়িকা ভার্সিটির মাঠে কেন? এখানে কি কোনো ভিলেন দৌড়িয়ে এনেছে? অবশ্য আনতেও পারে, বলা যায় না, পোশাকের যেই শ্রী। ইলিশা চোখ পাকিয়ে তাকালো আরিমার দিকে, তারপর তার হাত খপ করে ধরে টেনে নিয়ে যেতে লাগল। বাকিরা থামাবে তার আগেই আরিমা হাত দিয়ে নিষেধ করল। তারপর 6 ভেড়ার ছানাকে চোখ মেরে ইলিশার সাথে সাথে চলতে লাগল। ইলিশ মাছ তো আজকে ভাজা ভাজা হয়ে যাবে রে। সেই হবে, ইলিশ হয়ে পাঙ্গাসের মতো আচরণ করা তার মানায় না। বেলার কথা শুনে সবাই ফিক করে হেসে উঠল। আজকে ইলিশার অবস্থা কি হবে ভাবতেই হাসি পাচ্ছে তাদের। ইলিশা আরিমার হাত ধরে ভার্সিটির পিছনের দিকে নিয়ে এলো। জায়গাটা নীরব, একদম কোলাহলমুক্ত। ঝোপঝাড়ও বেশ ভালোই এদিকে। কাউকে মেরে গুম করে দিলেও টের পাবে না কেউ। হ্যাঁ, এখন বল, কি বলছিলি? ওমা, কান কি ভাজা ভাজা হয়ে গেছে ইলিশ মাছ? একবার বলেছি শুনুনি বুঝি? শাট আপ ইডিয়েট গার্ল। তুই শাট আপ, তোর বাপ শাট আপ, তোর 14 গোষ্ঠী শাট আপ। শালি খচ্চর। ইলিশা রাগে রিরি করে উঠল। তারপর যেই আরিমাকে থাপ্পড় মারার জন্য হাত উঠাবে, আরিমা খপ করে তার হাত চেপে ধরল। তারপর উল্টো দিকে ঘুরিয়ে হাতটা ইলিশার পিঠের সাথে চেপে ধরল। ইলিশা ব্যথায় কোকিয়ে উঠছে বারবার। আরিমা আরও জোরে চেপে ধরছে। এতে তোর সাহস তো কম নয়, ছোট লোকের বাচ্চা। বাপিকে বলে তোকে আজই টিসি ধরিয়ে দিব হাতে। তারপর ঘাড় ধাক্কা দিয়ে ভার্সিটি থেকে বের করে দিব। ফায়ানকে দিয়ে তোকে খান ভিলা ছাড়া করব। আরিমা হেসে দিল, তারপর হাসতে হাসতেই বলল, প্রিন্সিপাল তোর বাপ হলেও সৌহার্দ্য ফায়ান খান তো তোর বাপ না। সো তোর কথা সে শুনবেও না। উনি তো নিজেই বেপরোয়া স্বভাবের। সেখানে তোর কথা শুনবে? তবে শোন গাধা, উনার মনে যা চায় উনি তাই করেন। আসছে কোথাকার কোনো মহারানী। শেষের কথাটুকু আরিমা ভেঙিয়ে বলল। ইলিশার মনে হচ্ছে হাত ছিঁড়ে পড়ে যাবে তার। শেষে না পেরে আরিমাকে বলল, ছাড়ো প্লিজ, ছেড়ে দাও। আরিমা কিছু বলার আগেই হুট করে কোথা থেকে একটা ছেলে এসে আরিমার হাত সরিয়ে দিল ঝাড়ি মেরে। হঠাৎ আক্রমণে আরিমা অপ্রস্তুত হয়ে গেল। এই আপদ আবার বিপদ বাড়াতে কোথা থেকে উদয় হল। ছেলেটা আরিমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারল। এতে আরিমা তাল সামলাতে না পেরে একটা মোটা গাছের সাথে বাড়ি খেল। কপাল কেটে গেছে তার। ঠোঁটের কোণ থেকেও রক্ত গড়িয়ে পড়ছে। বেবি, এত লেট করলে কেন? আরেকটু দেরি হলেই এই নষ্টা মেয়ে আমাকে মেরেই ফেলত। আহ, রিল্যাক্স যান। নিশান্ত রাজ শেখ থাকতে তোমাকে কেউ কিছু করতে পারবে না। কি কিউট। রাজ যেই আরিমার দিকে এগোতে নিবে, আরিমা নিজের হাত দ্বারা থামার জন্য ইশারা করল তাকে। রাজও কি মনে করে দাঁড়িয়ে গেল। এতে বেশ বিরক্ত হল ইলিশা। আরিমা হুট করে দুজনকে চমকে দিয়ে সিটি বাজিয়ে উঠল। সাথে সাথে আফরিদ, মনির, শুভ উড়ে এসে জাপটে ধরল রাজকে। আর ফারহা, সিমরান, বেলা এসে ইলিশাকে ধরল। আরিমা বেশ কয়েকবার নিজের মাথা নাড়াল। গাছের সাথে বাড়ি লেগে মাথা ঝিমঝিম করছে তার। যন্ত্রণা হচ্ছে ভীষণ। কালকের ব্যথাটাও তাজা হয়ে গেছে মনে হচ্ছে। এদিকে রাজ আর ইলিশা আহাম্মক বনে গেছে। এরা আসলো কোথা থেকে? এবার কি হবে? আরিমা ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল ইলিশার দিকে। তারপর তার মুখোমুখি এসে দাঁড়াল। ইলিশার গাল দুটো এক হাত দিয়ে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগল, আমি ছোট লোকের বাচ্চা, আমার বাবা মাকে চিনিস তুই? তোর জিভ টেরে ছিঁড়ে ফেলব আজ।
12 ভাগ কয়টা লাগে তোর, একটা দিয়ে হয় না, আজকে তোর কি অবস্থা করি দেখ তুই। বলেই ঠাস ঠাস করে চড়াতে লাগল আরিমা। বেলা, সিমরান আর ফারহা মাঝে মধ্যে ছোটখাটো করে চিমটি কাটছে ইলিশাকে আর দাঁত ক্যালিয়ে হাসছে। দোস্ত, এবার ওকে গিয়ে কয়টা দিয়ে আয়। এ তো আরেকটু হলে পটল তুলবে। যা যা। সিমরানের কথায় আরিমা একবার পরক করে নিল ইলিশাকে, চুলগুলো উস্কো হয়ে আছে। ঠোঁট চুইয়ে রক্ত পড়ছে। এটা দেখে হাসল আরিমা। তারপর পাশে থাকা একটা লাঠি উঠিয়ে নিয়ে রাজের কাছে চলে এল। কোনো কথা নেই, উড়াধুরা মায়ের। সেদিনের ব্যবহার ভুলেনি আরিমা। কিভাবে রাজ তাকে কথা বলেছে, আবার থাপ্পড়ও মেরেছে। সেই জেদ উঠিয়ে এলোপাথারি মারতে লাগল আরিমা। থামার নাম নেই। আফরিদ শুভকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, এই অরুন্ধতিকে থামা, না হলে অ্যাটেম্পট টু মার্ডার কেসের আসামি হয়ে জেলে যেতে হবে। কুইক। সবাই রাজ আর ইলিশাকে ছেড়ে দিয়ে আরিমাকে টেনে ধরল। এদিকে আরিমা হাত ছাড়ানোর জন্য ছুটাছুটি করছে, কিন্তু 6 ভেড়ার ছানার শিক্ষা হয়েছে, আর ছাড়বে না তারা আরিমাকে। আরে বাল, হাত ছাড়, সবাই বলে উঠল। না। আরে বাল, ইমার্জেন্সি। সাথে সাথে সবাই আরিমাকে ছেড়ে দিল। ছাড়া পেতেই আরিমা রাজের মুখ বরাবর একটা পাঞ্চ মেরে দিল। তারপর ঘাড় চুলকাতে লাগল। বাকিরা থম মেরে দাঁড়িয়ে আছে। এটা কি হলো? চিটিং করেছে আরিমা তাদের সাথে। ওই, তুই চিটিং করলি কেন? মনিরের কথার উত্তরে আরিমা বলল, আরে দোস্ত, আমার ঘাড় চুলকাচ্ছিল। তাহলে ওকে কেন মারলি? তোরা লেট না করলে মারতাম না। রেগে ভুল করে মেরে ফেলেছি। এখন এই 2 আধমরা হবু লাশকে কি করব? সিএনজি এনে হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দে। যদি ঝামেলা হয়। হবে না, ছোটুকে কল দে। ভার্সিটির পাশেই যে গ্যারেজে থাকে। আচ্ছা। ছোটু ভার্সিটির পিছনের রাস্তায় সিএনজি নিয়ে আসতেই সবাই ধরাধরি করে গাড়িতে তুলল ইলিশা আর রাজকে। তারপর তারা মাঠের উদ্দেশ্যে রওনা দিল।